প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস আকাশ। দেখছেন দেশ ভাবনা, এই মুহূর্তের বাংলাদেশ। আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে আলোচনা করব। আমাদের সাথে আজকের অতিথি সলিমুল্লাহ খান, অধ্যাপক, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতে আমরা 31শে ডিসেম্বর যেটা দেখলাম যে একটু উত্তাপ তৈরি হয়েছিল জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে। ছাত্ররা এটা দিতে চেয়েছিল, পরে অন্তর্বর্তী সরকার নিজেরাই দিতে চাইল। এখন আপনার কাছে যেটা জানতে চাই একটু, যে ঘোষণাপত্র এই যে অভ্যুত্থানের 5 মাস পরে এসে ঘোষণাপত্র দেওয়ার যে বিষয়টা, সেটাকে কেমন মনে করেন এবং আসলে কতটা দরকার? ঘোষণাপত্র যা লিখবে তা কিন্তু কাজের মধ্যে আগেই তারা শুরু করে দিয়েছেন। পুরনো কথা দিয়ে শুরু করি। ব্রিটিশরা এদেশে এসেছিলেন সপ্তদশ শতাব্দীর শুরুতে বাণিজ্যের উদ্দেশ্যে। তারপরে 150 বছর পরে তারা সুযোগ বুঝে এদেশের রাজনৈতিক ক্ষমতা দখল করেন। দখল করার পরে এখন বিলেতি ইতিহাসবিদরা কী বলেন জানেন? যে ব্রিটিশরা ভারতে সাম্রাজ্য গঠন করতে আসেননি, তারা বাণিজ্য করতে এসেছিলেন এবং অনেকটা স্বপ্নের মধ্যে তারা ভারতবর্ষ জয় করেছেন। অনিচ্ছা সত্ত্বেও তারা ভারতবর্ষ জয় করেছেন। একইভাবে মনে হচ্ছে আমাদের ছাত্ররা এই দেশের স্বৈরাচারের, ফ্যাসিবাদের অবসান ঘটানোর জন্য রক্ত দিয়েছেন, আহত হয়েছেন, এবং শুধু ছাত্ররা নয়, জনগণের বিশাল একটা অংশ এর মধ্যে নিপীড়িত হয়েছেন, গুম হয়েছেন। তো তাদের যে সম্মিলিত আকাঙ্ক্ষা, সেটাই রূপ লাভ করেছে 2024 সনের মাঝামাঝি পুরনো স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের পতনের মধ্য দিয়ে। কিন্তু মানুষ যখন তাদের গুছিয়ে জিজ্ঞাসা করে তোমরা কী কারণে সরকার উচ্ছেদ করছো, তারা তো আন্দোলনটা শুরু করেছিলেন একটা, যাকে বলা হয়, নিরীহ আন্দোলন দিয়ে। কোটা প্রথার অবসান এবং মেধার ভিত্তিতে সরকারি চাকরি দান। তো সেটা ধীরে ধীরে তাকে দমন করার জন্য সরকার যখন ব্যাপক নিপীড়নমূলক পদক্ষেপ নিল, তখন ছাত্রদের সমর্থনে দেশের ছাত্র জনতা এগিয়ে এলেন এবং সকল শ্রেণীর মানুষ যার যার অবস্থান থেকে এগিয়ে এলেন। তাহলে কি আকাঙ্ক্ষা থেকে তারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন? নিশ্চয়ই কি আকাঙ্ক্ষা ছিল, তো সেটা প্রকাশ করা তো তখনই দরকার ছিল। তো সেটা নানা কারণে তারা প্রকাশ করতে পারেননি, সময়ের অভাবে। ব্রিটিশরা যেমন ভারত জয় করার বহু পরে বললেন আমরা এই কারণে ভারত জয় করেছি, কারণ ভারতের তৎকালীন শাসকরা ছিল অত্যন্ত বড় স্বৈরাচারী, আমরা এই দেশকে মুক্তির স্বাদ দেওয়ার জন্য এই দেশটা দখল করেছি। ধরেন সেইভাবে বললাম, 1971-এর কথাই ধরুন। 25শে মার্চ রাতে পাকিস্তানিরা যখন আক্রমণ করলো, তখন বাংলাদেশে যারা পরিচালনা করছিলেন আন্দোলন, ধরেন মার্চ মাসের অন্তত 3 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত তৎকালীন প্রধান দল, রাজনৈতিক দল আওয়ামী লীগের অধীনে এই দেশটা চলছিল। পাকিস্তান সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে তার দেশের শাসনভার গ্রহণ করেছিলেন। কিন্তু 25শে মার্চ রাত্রে পাকিস্তানিরা আক্রমণ করার পরে তারা 15 দিন পরে স্বাধীনতার ঘোষণাপত্র প্রকাশ করেছিলেন। কোথায় গিয়ে? পশ্চিমবঙ্গে গিয়ে বাংলাদেশের পশ্চিম সীমান্তে মেহেরপুরের বৌদ্ধের নাথতলা গ্রামকে মুজিবনগর নাম দিয়ে সেখান থেকে স্বাধীনতার ঘোষণা এসেছিল 1971-এর 10ই এপ্রিল। এটা সকলেই জানেন। এর আগে যত ঘোষণা হয়েছে বলে বিতর্ক আছে, আমরা সেগুলির কথাকে উপেক্ষা করতে পারি, কারণ সেগুলি লিখিত ঘোষণা ছিল না। মৌখিকভাবে নানা কথা, অনেক সময় মানুষ স্বতঃস্ফূর্ত অস্ত্র তুলে নিয়েছিল। মানুষকে একটি ঘোষণাপত্রের জন্য অপেক্ষা করেছিল? দেশের সর্বত্রই স্বতঃস্ফূর্ত প্রতিরোধ মানুষ গড়ে তুলেছিল, যার হাতে যা আছে তাই নিয়ে। তা আমিও মনে করি 5ই আগস্ট যে পরিবর্তন হয়েছে সেটা জুলাই মাসের শুরু থেকে আন্দোলন শুরু হয়েছে, কিন্তু আসলে আন্দোলনকে জুলাই মাসে শুরু হয়েছিল? আন্দোলন তো গত 15 বছর ধরে চলছিল তার আগের জন্য। এই জন্য আমি বলি, একটি ঘোষণাপত্র না হলে এই আন্দোলনে কেন আমরা প্রাণ দিলাম তার কোনো ব্যাখ্যা হয় না। সেই ব্যাখ্যাটা যদি আন্দোলনের ঘোষণাপত্রে আগে থেকে 5ই আগস্টই থাকতো। 5ই আগস্টের দাবি ছিল কি? শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে, শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে, এবং শেখ হাসিনার সরকারের অবসানের পরে কোন ধরনের সরকার গঠিত হবে সেটা কিন্তু ঘোষণাপত্রে ছিল না পরিষ্কার। কিন্তু আমরা একটা জানি, শেখ হাসিনা যে কারণে জনগণের বিরাগভাজন হয়েছিলেন, সেই কারণগুলো যদি আমরা দূরীভূত করতে পারি, যেন তিনি বছরের পর বছর, নির্বাচনের পর নির্বাচন জালিয়াতি করে
নির্বাচন আমি বলবো চুরি করে ক্ষমতায় ছিলেন, সেটা অবৈধ করেছিল তাকে। কাজে আমাদের প্রথম কাজ হচ্ছে জনগণের অভিপ্রায়, যা জনগণের ইচ্ছাকে সরকারে রূপান্তরিত করা। তো সেটা ঘোষণাপত্রে থাকতে হবে। দ্বিতীয়ত 1971-এর মুক্তিযুদ্ধের নামটা ব্যবহার করে শেখ হাসিনা অবৈধভাবে ক্ষমতায় ছিলেন। তিনি মুক্তিযুদ্ধের চেতনার নামে মুক্তিযুদ্ধের সাথে যা করেছিলেন সেটাকে স্রেফ বিশ্বাসঘাতকতা বা বেইমানি বলা যায়। কাজেই নতুন ঘোষণাপত্রে নিশ্চয়ই সে কথাটা থাকতে হবে, মুক্তিযুদ্ধকে 1971-এর সশস্ত্র মুক্তিযুদ্ধকে পাশ কাটিয়ে বাংলাদেশের কোনো ভবিষ্যৎ নেই। এই ঘোষণাপত্রে সে কথাটা থাকা উচিত। ঘোষণাপত্রটার দায়িত্ব যেই নিক না কেন, জনগণের রক্তের সাথে বেইমানি কেউ করতে পারবে না। 1971-এ জনগণের রক্তের সাথে আওয়ামী লীগ সরকার বেইমানি করেছিল, 1972 সনে, 1975 সনে, এবং পরবর্তী সরকারগুলো কেউই সেই আকাঙ্ক্ষাকে পূর্ণভাবে বাস্তবায়ন করেননি। এবং সর্বশেষ বেইমানির শ্রেষ্ঠ উদাহরণ হলেন শেখ হাসিনা। সেই জন্য বর্তমান ঘোষণাপত্রে এই তিনটা কথা থাকতে হবে। 1971-এ যে কারণে আমরা রক্ত দিয়েছিলাম, 2024 সনে আমাদের রক্তদান তারই ধারাবাহিকতা রক্ষা করার জন্য, সেই প্রতিশ্রুতিকে বাস্তবায়ন করার জন্যে। এখন তথ্যের ক্ষেত্রে আমাদের এই কথাও বলতে হবে, এদেশ দীর্ঘদিন ব্রিটিশ শাসনের অধীনে ছিল। তার বিরুদ্ধে 200 বছর ধরে এদেশের মানুষ, কৃষক, এদেশের মধ্যবিত্ত, এদেশের সাধারণ মানুষ, নারী এবং পুরুষ সংগ্রাম করেছে। কিন্তু শেখ হাসিনার আমলে আপনি কখনো সে বিষয়ে কোনো আলোচনা শুনতে পেয়েছেন? ধরুন, ভারতে ব্রিটিশ শাসনের অবসান কবে হয়েছিল? 1947 সনের 14ই আগস্ট পাকিস্তান হয়েছিল, 15ই আগস্ট ভারত স্বাধীন হয়েছিল। আমরা তো পাকিস্তানের অংশ হিসেবে 1947 সনে স্বাধীন হয়েছিলাম। অন্তত ঢাকায় তো পতাকা উঠেছিল এবং পূর্ব বাংলার অধিকাংশ মানুষের সমর্থন ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বাধীন দেশে। কিন্তু কই সেটার ব্যাপারে আমরা নিশ্চুপ ছিলাম কেন? তাহলে এই ঘোষণাপত্রে আমি মনে করি সে কথাটা থাকা দরকার। আমাদের জনগণের দীর্ঘদিনের সংগ্রামের ফলে তার সাফল্যস্বরূপ 1947 সনে আমাদের দেশ ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়েছিল। কিন্তু ব্রিটিশ শাসন থেকে মুক্ত হওয়ার পরে আমরা টের পেলাম যে আমরা পুরোপুরি মুক্ত হইনি। পাকিস্তানিদের এক ধরনের জাতাকলের মধ্যে আমরা আটকে পড়েছি। সেখান থেকে মুক্তির জন্য আমরা আবার স্বাধীনতা সংগ্রাম করলাম। একই ঘটনার পুনরাবৃত্তি আবার হলো না। 1971 সালে আমরা মনে করেছিলাম আমরা চিরতরে মুক্ত হয়েছি, আমরা এই দেশের মধ্যে মানুষে মানুষে কোনো বৈষম্য থাকবে না, মানুষ মানুষের মতো মর্যাদা পাবে এবং দেশে অন্ততপক্ষে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, আরবিতে যেটা বলে আদল, ইনসাফ প্রতিষ্ঠিত হবে। সেই জিনিসটা হয়নি। সুতরাং তার বিরুদ্ধে আমাদের আবার অভ্যুত্থান করতে হলো। তাতে একটা জিনিস পরিষ্কার, জনগণের ইচ্ছাই হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি। যদি কোনো সরকার জনগণের ইচ্ছা থেকে অনেক দূরে সরে যায়, তাকে মানুষ সাধারণত 5 বছর পর নির্বাচন দিয়ে পরাজিত করে। কিন্তু কোনো সরকার যদি সেই পরাজিত করার পথটা বন্ধ করে দেয়, তখন তাকে সরাসরি রাস্তায় নেমে নিজের বুকের রক্ত ঢেলে উত্তাপ করা তার কোনো পথ থাকে না। আমি মনে করি এই কথাগুলো আমাদের এই ছাত্ররা যে ঘোষণাপত্র দেওয়ার কথা বলেছে তাতে থাকে, তাহলে আমরা সকলে সেটা সমর্থন করব। সাথে আর যেটা বলি যে এরা ঘোষণাপত্র ছাত্ররা দেওয়ার আগে দুটো প্রসঙ্গ বলেছিল। একটা বলেছিল যে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা করা আর মুজিববাদী সংবিধানের কবর রচনা করা। এখন মুজিববাদী সংবিধান বলতে কি বোঝায় আমি জানি না, আর আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা করা। আওয়ামী লীগ বা সংবিধান, আমাদের মুক্তিযুদ্ধ বা এই যে মুক্তি সংগ্রামের ধারাবাহিকতা যেটা বললেন, শুধু তো জুলাই না, এই 15 বছর বা তার আগের কথাও আপনি বললেন। তো বিশেষ করে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা করা এবং মুজিববাদী সংবিধানের কবর রচনা, এ বিষয়ে কিছু মন্তব্য করবেন কিনা? আচ্ছা, আওয়ামী লীগ তো অপ্রাসঙ্গিক হয়ে গেছে। আচ্ছা, এই যে আমরা বারবার বলছি শেখ হাসিনার শেষ 15.5 বছরের শাসন ছিল স্পষ্টভাবেই আইনের লঙ্ঘন। তিনি অনির্বাচিত এবং অবৈধভাবে দেশ শাসন করেছেন। একটা উদাহরণ দিচ্ছি, তাহলে এই বছরকে তিনি নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগের নামেই তো, তাহলে তার পাপের দায় দল হিসেবে আওয়ামী লীগকে বহন করতে হবে না? আওয়ামী লীগ দল হিসেবে সেই দায় বহন যদি না করে, তাহলে বলতে গিয়ে শেখ হাসিনাকে আওয়ামী লীগের বিরুদ্ধে অভ্যুত্থান করে তার নেতা হয়েছিলেন, তাতে তাকে মেনে নিয়েছিলেন। আসলে দেশের মানুষের সার্বভৌমত্ব আওয়ামী লীগের সার্বভৌমত্বে পরিণত হয়েছিল এবং আওয়ামী লীগের সার্বভৌমত্ব পরিণত হয়েছিল শেখ হাসিনা নামক এক ব্যক্তির, একটি পরিবারের সার্বভৌমত্বে। তাহলে আপনি যদি সেইটাকে মেনেই নেন, তাকে যদি আপনি প্রাসঙ্গিক মনে করেন, তাহলে তার বিরুদ্ধে অভ্যুত্থান করলেন কেন? 1971-এ পাকিস্তান কি বাংলাদেশে অপ্রাসঙ্গিক হয়ে যায়নি? পাকিস্তানের হাতে আমাদের যে পাওনা বাকি রয়েছে সেটা এখনও আদায় হয়নি। ডক্টর মোহাম্মদ ইউনূস সঠিকভাবেই বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে সর্বশেষ সাক্ষাৎকারে যে 71-এর অমীমাংসিত সমস্যার তোমাদের সমাধান করতে হবে, মীমাংসা করতে হবে।
যেমন তারা বাংলাদেশে গণহত্যার জন্য এখনও ক্ষমা প্রার্থনা করেনি, সেটা তাদের ঐতিহাসিকভাবে স্বীকার করতে হবে। 53 বছরে না হলেও 100 বছর হলেও স্বীকার করতে হবে। এবং বাংলাদেশের যে পাওনা আছে তাদের কাছে আন্তর্জাতিক লেনদেনের, সেটা তাদের শোধ করতে হবে। কথায় কথায় বললাম। কাজেই আমাদের যদি ক্ষমতা থাকতো, পাকিস্তানি যুদ্ধবন্দীরা যদি আমাদের হাতে থাকতো, তাহলে আমরা তাদের বিচার করতে পারতাম। ভারত তাদেরকে সুকৌশলে বাংলাদেশ থেকে নিয়ে গেছে। তারা যেহেতু আমাদের মিত্র বাহিনীর সদস্য ছিল, নিয়ে তারা তাদেরকে তাদের রাজনৈতিক এবং কূটনৈতিক প্রয়োজনে তাদের ছেড়ে দিয়েছে। বাংলাদেশ তাদের বিচার করতে পারেনি। তো একইভাবে শেখ হাসিনা বাংলাদেশে বিচারকে প্রতিহত করার জন্যে এখন ভারতে পালিয়ে আছেন। ভারত কোন কারণে তাকে আশ্রয় দিয়েছে? আজকে শুনলাম তারা বলছে বাংলাদেশের সেনাবাহিনী শেখ হাসিনাকে আমাদের এখানে পাঠিয়েছে। আমি মনে করি এই প্রশ্নগুলোর মীমাংসা ইতিহাস দাবি করবে। সেই জন্য আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হওয়ার মানে হচ্ছে, আমি যেভাবে বুঝি, যে আওয়ামী লীগ যে অপরাধের জন্যে দায়ী, আমি বলবো না যে আওয়ামী লীগের সবাই দায়ী, আওয়ামী লীগের যারা যারা দায়ী তাদেরকে চিহ্নিত করতে হবে এবং তাদেরকে তার জন্য তাদের প্রাপ্য বুঝিয়ে দিতে হবে। তাদের প্রাপ্য কি? যার যত বড় অপরাধ তাকে তত বড় শাস্তির মুখ আওতায় আনতে হবে। ন্যূনতম শাস্তি হচ্ছে কি? তাদেরকে রাজনৈতিকভাবে নির্বাচনের অযোগ্য ঘোষণা করতে হবে। আমরা বলছি যে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য দাঁড়িয়ে উঠেছিল না, যাবজ্জীবন কারাদণ্ডে জনগণ সন্তুষ্ট ছিল না, অন্তত তারা মৃত্যুদণ্ড দাবি করেছিল। তা আমি মনে করি আওয়ামী লীগের সরকার যে অন্যায় করেছে সেটা মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ হলেও আমরা অনেকেই মৃত্যুদণ্ড পছন্দ করি না। কিন্তু তাদের যদি আবার রাজনীতিতে পুনর্বাসিত করে আপনার রাজনীতি হয়, তাহলে এই অভ্যুত্থান নিজেই নিজেকে ব্যর্থ ঘোষণা করবে। অর্থাৎ মৌলভীকে অভ্যুত্থানটা ন্যায্য ছিল না। এটা যেমন আওয়ামী লীগ এখনও বুঝে উঠতে পারছে না। 5ই আগস্টের আগে পর্যন্ত তারা যে অন্যায় করছে তারা বুঝতে পারছে না। এখনও তারা বুঝতে পারছে না যে তারা অন্যায় করেছিলেন। এখনও তাদের কথার মধ্যে বিন্দুমাত্র অনুশোচনার চিহ্ন নাই। তারা ক্রমশ এটাকে বিদেশি ষড়যন্ত্র অথবা ধর্মীয় ডানপন্থা গোষ্ঠীর ষড়যন্ত্র হিসেবে দেখতে চাচ্ছে। এটা হচ্ছে আওয়ামী লীগের দিক থেকে উট পাখির মতো আচরণ। অর্থাৎ তারা বালির ডিবির মধ্যে মুখ গুজে, তাদের বালির ডিবির নাম হচ্ছে প্রতিবেশী দেশ, ওর মধ্যে মুখ গুজে তারা মনে করছে যে তারা কোনো অন্যায় করেননি। তারা মনে করছে কোনো ঝড় হবে না, কিন্তু ঝড় তো বইছে। ঝড় বইছে মানুষের মনের মধ্যে। বাংলাদেশ একটা স্বাধীন, সার্বভৌম, এককেন্দ্রিক দেশ। তো এই দেশটাকে যদি ন্যূনতম শ্রদ্ধা করেন, তাদের উচিত, আমি বলবো, আইনের সামনে নথি স্বীকার করা। কারণ আওয়ামী লীগ আমলে বেগম খালেদা জিয়াকে যুদ্ধবন্দী রাখা হয়েছে, তাকে শাস্তি দেওয়া হয়েছিল। ডক্টর মোহাম্মদ ইউনূসকে শেষ পর্যায়ে 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল, জরিমানা করা হয়েছিল। ওরা তো পালিয়ে যায়নি, ওরা বিচারের কাছে আত্মসমর্পণ করেছিল, যদিও বা তারা জানতো এই বিচার ন্যায্য হচ্ছে না, যেটা পরবর্তীকালে কোর্ট প্রমাণ করেছে ওই বিচারটা সঠিক ছিল না। তাহলে আওয়ামী লীগের যদি সৎ সাহস থাকে, তারা যদি অপরাধ না করে থাকতো, তারা দেশ থেকে পালিয়ে গেল কেন? তাদের তো আদালতের মুখোমুখি হওয়া উচিত ছিল। কারণ ক্ষমতা, রাজনীতি হচ্ছে জোয়ার বাটার মতো, আজ ক্ষমতায় আছে তো কাল নাই। কিন্তু আমি কি আমার কাজের দায় নেব না? আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করার দুটো অর্থ হতে পারে। এতক্ষণ যা বললাম এটা তো একটা অর্থ। আরেকটা অর্থ হচ্ছে কি, আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণের মানুষ আর ভোট দেবে না, গ্রহণ করবে না। কিন্তু আওয়ামী লীগ যেহেতু গত 15 বছরে, তার আগের কথা আমি বাদ দিচ্ছি, বিপুল পরিমাণ ধন সম্পদ সঞ্চয় করেছে, এবং সেটা দিয়ে এদেশে তারা যদি আবারও নির্বাচন কিনতে চায়, সেইটা যেন তারা করতে না পারে, এটাকে বলে অপ্রাসঙ্গিক করা। আর মুজিববাদী সংবিধানের কথা যেটা বলা হচ্ছে, আচ্ছা, এখন গেলে 1972 সনে যারা জীবিত ছিলেন তারা সকলেই জানে, তখন একটা স্লোগান দিয়েছিল, বিশ্বে এলো নতুনবাদ, মুজিববাদ। মুজিববাদ, মুজিববাদ কী বস্তু? মুজিববাদ হচ্ছে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছিল যে প্রবাসী সরকারের আদর্শে, সেই প্রবাসী সরকারকে নাকচ করার জন্য তার বিরুদ্ধে ডিক্টেটরশিপের স্লোগান শুনে পেটে এসেছিল। বিশ্বে এলো নতুনবাদ, মুজিববাদ। মুজিববাদ সেটা কি? 1972 সনের আগে 71 সনের 22শে ডিসেম্বর কলকাতা থেকে অস্থায়ী বাংলাদেশ সরকার, যাদেরকে আমরা মুখে মুখে প্রবাসী সরকার বলি, ফিরে এলো। ফিরে এসে তারা বললো যে বাংলাদেশ পরিচালিত হবে 3টি মূলনীতির ভিত্তিতে: গণতন্ত্র, সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। মুজিব সাহেব জানুয়ারির 10 তারিখে ফিরে এসে যোগ করলেন তার সাথে আরেকটা, জাতীয়তাবাদ। আপনারা বলতে পারেন যে বাংলাদেশকে জাতীয়তাবাদের ভিত্তিতে যুদ্ধ পরিচালনা করেনি, যে যুদ্ধের সময় এই কথাটা বলা হয়নি। আমরা যেটা আগে জানতাম রাজনৈতিকভাবে, সেটাকে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার, রাইট অফ নেশনস টু সেলফ ডিটারমিনেশন। এটা প্রথম মহাযুদ্ধের পর থেকে চালু হয়েছে এই স্লোগান। একদিকে আমেরিকার প্রেসিডেন্ট উড্রো উইলসন, আরেকদিকে রাশিয়ার নতুন নেতা
ভ্লাদিমির ইলিচ লেনিন, তারা এই দুটো কথা বলেছিলেন, পৃথিবীর সমস্ত পরাধীন জাতিকে মুক্তি দিতে হবে, স্বাধীন দেশ হবে। তো সেইটাকে যদি আমাদের দেশে জাতীয়তাবাদ বলা হয়, তাতে আমি কোনো দোষের কিছু দেখি না। কিন্তু সেই কারণে তারা জাতীয়তাবাদ বলে নাই, তারা বলছে এক নেতা এক দেশ। 3 বছরের মধ্যে এই স্লোগান তারা দেয় নাই। এটাই হচ্ছে মুজিববাদী সংবিধান। এবং সংবিধানটা এমনভাবে তৈরি করেছে যে এক দল এবং সেই দলের নেতার অধীনেই এই দেশ চলবে, তার বিরুদ্ধে কোনো কিছু করা যাবে না। এমনকি তার দলের যে সংসদ সদস্য, তারাও দলের কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দিতে পারবে না। সংবিধানের কুখ্যাত 70 ধারা হচ্ছে সেইটাই। তারপরে তারা করলে কি, নির্বাহী বিভাগ অর্থাৎ প্রধানমন্ত্রীর অধীনে সমগ্র সরকার, বিশেষ করে বিচার বিভাগকেও তারা নিয়ন্ত্রণ করেছে। সংবিধানের মধ্যে লেখা আছে সেটাই। এটা কি সংবিধান? নির্বাহী বিভাগের প্রাধান্যওয়ালা সংবিধান। নির্বাহী বিভাগও তাদের কুলালো না, তারা করলো কি, স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট করলো 1974 সনে, সংবিধান গ্রহণ করার পরেও। তাতেও তাদের কুলালো না, তারা এক দল বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ ওরফে বাকশাল তৈরি করলেন। এই কথা সব ভুলে গেলেন আপনি? মুজিববাদী সংবিধান বলতে বোঝানো হয় 1972 সনে যে সংবিধান গৃহীত হয়েছে 4 নভেম্বর, যেটা 1972 সনে 16 ডিসেম্বর থেকে কার্যকর হয়েছে। ডক্টর কামাল হোসেন প্রমুখ লোক যেটা সম্পাদনা করেছেন, লিখেছেন বলা ঠিক নয়, তারা সম্পাদনা করেছেন। এই সংবিধান ছিল জনগণের মৌলিক অধিকারের পরিপন্থী। মৌলিক অধিকার স্বীকার করেনি। যেগুলি মানুষের মৌলিক অধিকার, সেগুলির অর্ধেকটাকে তারা নাকচ করে দিয়েছেন। নাম দিয়েছে কি, রাষ্ট্র পরিচালনার মূলনীতি। রাষ্ট্র পরিচালনার মূলনীতি মানে কি? ধরেন শিক্ষা ব্যবস্থার উপর রাষ্ট্রের দায়িত্ব কি? একটি শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠিত করা, স্কুল কলেজে সবাই যেন যেতে পারে তার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা, বিদ্যালয় তৈরি করা রাষ্ট্রের দায়িত্ব। কারণ যদি রাষ্ট্র সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তাহলে রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করা যাবে সুপ্রিম কোর্টে অথবা আদালতে। সেটাকে তারা নাকচ করে দিয়ে এটাকে রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে রেখেছেন। শিক্ষা, স্বাস্থ্য এবং যত রকমের আমরা বলি অর্থনৈতিক এবং সামাজিক এবং সাংস্কৃতিক অধিকার, সবগুলোকেই মৌলিক অধিকারের আওতা থেকে বাইরে রেখেছেন তারা। এটা হচ্ছে মুজিববাদী সংবিধান, যে সংবিধান শেষ পর্যন্ত একদলীয় সংবিধানে পরিণত হয়েছিল 4th সংশোধনের মাধ্যমে। সেটা কি এখনও পর্যন্ত চালু নেই? পৃথিবীর ইতিহাসে নজির আছে যে কোনো দেশের সংবিধান যদি অকার্যকর হয়ে যায় অথবা সেটা যদি জনগণকে প্রতারিত করার মতো সুযোগ তার মধ্যে থাকে, তাহলে সেটা যতক্ষণ সেটা সংশোধন করা যায় ততক্ষণ সংশোধন হবে। কিন্তু তার গোড়াতে যদি ভুল থাকে, তাহলে সংবিধান নতুন করে লেখা বা সেই সংবিধানকে ব্যাপক পরিবর্তন করা, পরিমার্জন করা এমন মহা অপরাধ নয়। ফ্রান্সের মতো দেশে বিপ্লবের পরে 10 বার সংবিধান বদলাইছে এবং প্রত্যেকটা নতুন সংবিধান। ফ্রান্সে এখন যে সরকার চলছে এটাকে বলা হয় 5th রিপাবলিক, 5ম প্রজাতন্ত্র। 1789 সনের যে ফরাসি বিপ্লব, তারপরে 1793 সনে তারা প্রথম প্রজাতন্ত্র তৈরি করে। এটা জানাচ্ছি আপনাকে এই জন্য, প্রথমে তারা কিন্তু বিপ্লব করে প্রজাতন্ত্রকে প্রতিষ্ঠিত করে নাই, তখনও রাজতন্ত্র ছিল। তারা স্বৈরাচারী রাজতন্ত্রের জায়গায় করেছিল কি, সাংবিধানিক রাজতন্ত্র, কনস্টিটিউশনাল মনার্কি। সেইটাকে রাজার মাথা কাটার পর 1793 সনে তারপরে তারা ঘোষণা করে এটা প্রজাতন্ত্র। সেই প্রজাতন্ত্রকে আমি অতি সংক্ষেপে শেষ করছি, নেপোলিয়ন এসে আবার রাজতন্ত্রে রূপান্তরিত করেন। নেপোলিয়নকে উৎখাত করার পর আবারও রাজতন্ত্র হয়, তারপরে দ্বিতীয় রাজতন্ত্র হয়। 1848 সনে ফ্রান্সে আবার দ্বিতীয় প্রজাতন্ত্র হয়। তারপরে আবার নেপোলিয়নের ভাতিজা আছে 1851 সনে আবার এটাকে রাজতন্ত্রে রূপান্তরিত করেন। তারপরে তৃতীয় প্রজাতন্ত্র হয় 1871 সনের পরে, প্যারিস কমিউনের পরে। তারপরে 1858 সনে 4th প্রজাতন্ত্র হয়, এরপরে 5ম প্রজাতন্ত্র হয়। বর্তমানে 5ম প্রজাতন্ত্র চলছে। উদাহরণটা এই জন্য নিলাম, এই মডেলটাই আমরা অনুসরণ করি। কাজে বাংলাদেশের নতুন সংবিধানকে দ্বিতীয় প্রজাতন্ত্র বললে অনেকে মনে করি যে 1971 সালের বীর সংগ্রামকে, মুক্তিযুদ্ধকে অস্বীকার করা হয়। এটা সম্পূর্ণ ভুয়া কথা। এগুলো যারা বলছেন তারা সংবিধানেরও কিছু জানেন না, ইতিহাসেরও কিছু জানেন না। এখন যে বিষয়টা আপনার কাছে জানতে চাইবো, আমরা যেহেতু নতুন বছরের এসে পড়েছি, আমরা 2024 সাল নিঃসন্দেহে আমাদের জাতীয় জীবনে একটা অভূতপূর্ব ঘটনা ঘটে গিয়েছে। আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। তো সেক্ষেত্রে আমরা 2024 সাল থেকে কি শিক্ষা নিয়ে 2025 সালে পথ এগিয়ে যাব? আমার মনে হয় শিক্ষাটা মানে আকলমানদের জন্য ইশারায় যথেষ্ট, এই বাক্য থেকে আমরা গ্রহণ করতে পারি। 2024 একটা ইশারা মাত্র, তাতে সব কিছু অর্জিত হয়নি। তবে তাতে বলা হয়েছে এই দেশের মালিক প্রকৃত প্রস্তাবে জনগণ, এ দেশের মালিক কারো বাপ নয়। আমার বাবা দেশটা স্বাধীন করে দিয়েছে, এই জাতীয় কথা বলার আস্পর্ধা যেন আর কারো না হয়,
ভবিষ্যতে। এমনকি আমার বাবাই বিপ্লবটা করে দিয়েছে এমন যেন কেউ বলতে না পারেন। সেই শিক্ষাটা হলো প্রথম শিক্ষা। দ্বিতীয় শিক্ষা হচ্ছে জনগণের সম্পত্তি জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার মানে হচ্ছে যেই সরকারই গঠিত হোক না কেন সেই সরকারকে জনগণের কাছে জবাব দেওয়ার জন্য প্রতি মুহূর্তে প্রস্তুত থাকতে হবে। নাহলে এই যে ঢাকা শহরে আপনার এই স্টুডিওতে যে এলাম, এটা কি কোনো মানুষের শহর? আপনি নিজেই বলুন, এখানে কোনো যাতায়াতের কোনো রাস্তা আছে? এটা কি সভ্য শহর বলা যায়? কি করে সম্ভব একটা দেশে যদি একটা স্থানীয় সরকার থাকে, যেটাকে ইংরেজিতে বলে লোকাল গভর্নমেন্ট? আজকে একজন বিজ্ঞ আইনজীবীর সাথে আলাপ হচ্ছিল আমার, যিনি বিলেতে আইন চর্চা করেন। তিনি আমাকে বললেন যে আমাদের সংবিধানে যেটাকে লোকাল গভর্নমেন্ট বলে, বাংলা লিখছে কি স্থানীয় প্রশাসন। তার মানে দেখা যাচ্ছে কি গভর্নমেন্ট বলতে যে দায়িত্বটা বোঝায় সেটা অস্বীকার করার জন্য অনুবাদের মধ্যে একটা জালিয়াতি করেছে। মুজিববাদী সংবিধানের কথা বলছেন, মুজিববাদী সংবিধানের ত্রুটি কী? জেলা প্রশাসক আবার ইংরেজিতে ডেপুটি কমিশনার। আপনি কাকে প্রতারিত করছেন? আগে বলা হতো ডিস্ট্রিক্ট কালেক্টর, আপনি ডিসি কথাটা রেখে দিয়েছেন। এই প্রতারণা মুজিববাদীরা শুরু করেছে বলছি না, এটা পাকিস্তানবাদীরা করেছে। তো পাকিস্তানবাদীদের কোনো কিছু তো মুজিববাদীরা পরিবর্তন করেনি, অথচ তারা দেশের মানুষকে বলেছে আমরা সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের জন্য এই মুক্তিযুদ্ধ ঘোষণা করেছি। এটা বেইমানি হলো না? তা আমি বলছি কি, আমরা দ্বিতীয় শিক্ষা নিব যেন কেউ যেন প্রতারণা করার সুযোগ আর না পায়। তৃতীয় শিক্ষা হবে, এবার আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিলেন, বহুদিন বিএনপি সংগ্রাম করেছে, আপনি জানেন। আপনার বহু এই যে আপনার যে আমরা কী বলে কথা প্রদর্শনী, ইংরেজি যাকে টক শো বলেন, তাতে আমরা এসেছিলাম। আমরা এই নিয়ে বেনিয়ে অনেক কথা বলেছিলাম, যেহেতু আসল কথা বলতে পারিনি। তো নির্বাচনগুলি হয়েছিল এরকম এক ধরনের ডাকাতি। এইটাকে আমরা ফ্যাসিবাদ বলবো কি বলবো না সেটা নিয়ে তর্ক চলতে পারে, তবে স্পষ্টভাবে এটা গণতন্ত্র ছিল না। সেই গণতন্ত্রহীনতা থেকে উত্তরণের জন্য আমাদেরকে শেষ বিচারে জনগণের মুখোমুখি হওয়ার পথ হচ্ছে নির্বাচন। যদি নির্বাচন ব্যবস্থা আবারও ত্রুটি করি, আমরা আবারও রিগিং করি, আবারও ডাকাতি করি, ভোট ডাকাতি করি, অথবা আবারও রাতের ভোট করি, তাহলে কিন্তু জনগণ হয়তো আজ না হয় আবার দাঁড়াবে। তো সেটা আমরা চাই না যে আমাদের প্রতি বছরে রক্ত দিতে হোক। তা আমরা বলবো 2024 ছিল রক্তদানের বছর, 2025 হোক আমাদের শান্তির বছর। কিন্তু একটা গণ্ডগোল হয়েছে। শেখ হাসিনাকে পরাজিত করা, তার পতন ঘটানো এবং তাকে বিচারের মুখোমুখি করানো, এই দাবিতে যারা একমত হয়েছিলেন 15 বছর আন্দোলন করেও তারা সফল হননি। এক অংশ, নাম করেই বলি, বিএনপি এবং জামাত এবং তার সাথে আমাদের অনেকগুলো বামপন্থী দল, মাহমুদুর রহমান মান্না, জোনায়েদ সাকি, সাইফুল হক, এরা খুবই ক্ষুদ্র দল, কিন্তু তারা বীরের মতো লড়েছেন, কিন্তু তারা সফল হননি। আবার কিছু লোক পক্ষান্তরে আওয়ামী লীগের বি টিম হিসেবে কাজ করেছেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ, এরা পরোক্ষভাবেই, আমি ইনু এবং মেননের পার্টির কথা বাদ দিচ্ছি, ওরা তো সরাসরি সরকারে যোগ দিয়েছেন এবং দিলীপ বড়ুয়া সহ। এই জন্য নানা প্রকারের বাম এবং ডান সুবিধাবাদী দল, যারা কৌমি জননী উপাধি দিয়েছিল তারা শুদ্ধ, এইগুলোই এই সহযোগীরা যাই করুক না কেন, বিরোধী যারা করেছিল তারা একা সফল হননি। শেষ মুহূর্তে সফল হলেন কারা? যারা কোনো রাজনৈতিক দলের লেজুর নন এমন ছাত্রদের একটি সংগঠন, যারা এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অথবা ফেসিবাদ বিরোধী ছাত্র নানা নামে এসেছেন। এরাই হচ্ছেন বলা যায় না অনুঘটক হিসেবে, এরাই হলো সর্বশেষ। ঘটনাটা এরা ঘটিয়েছেন, ওরা একা ঘটিয়েছেন এটা বললে সত্যের অপলাপ হবে। সকলে মিলে করিয়েছেন, কিন্তু এরাই নেতৃত্ব দিয়েছেন। তাদের নেতৃত্বে মানুষ এসেছে। বিএনপির আন্দোলনের সময় বারবার দেখেছি সরকার এটা দমন করতে পেরেছে। বলতো কি, বিএনপি বলে যে যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা মানুষ না নামবে তখন আন্দোলন সফল হবে না। কিন্তু বিএনপিকে মানুষ বিশ্বাস করেনি, সবটুকু মানুষ নামেনি। কিন্তু ছাত্রদের নিরপেক্ষ এবং নতুন নেতৃত্বের জন্য এই ছাত্ররা এটা তারা পরিচিত ছিলেন না, কিন্তু তাদের ডাকে মানুষ নেমেছেন। এইটা হচ্ছে তাদের বড় সাফল্যের কারণ। এই জন্য তারাই বর্তমান সরকার গঠন করেছেন। কিছুক্ষণ আগে আপনি যে জিজ্ঞাসা করেছিলেন, এই ঘোষণাপত্র তারা দেন, তারা পিছিয়ে গেছেন, আমি তাদেরকে স্বাগত জানাই। পিছিয়ে যেয়ে তারা বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। এই সরকার তো তাদেরই সরকার, তারাই যে সরকার গঠন করেছে। হ্যাঁ, এই সরকারটা তারা তাদের মনোমতো গঠন করতে পারে নাই, বা আমার মনোমতো হয়নি, তাতে কিছু আসে যায় না। কিন্তু এই সরকার গঠন করা ছাড়া আর কোনো বিকল্প কি চোখের সামনে ছিল না। এই সরকারের দোষ ত্রুটি আছে, আমাদের দায়িত্ব হচ্ছে নিত্য সরকারকে সমালোচনা করা এবং তাকে যেন বিপদগামী না হয় সে বিষয়ে বলতে থাকা। যা হোক, সেই জন্য বললাম 2025 হবে এই অগ্নি পরীক্ষার, এই কোষ্ঠীপাতর পরীক্ষার বছর।
কারণ ইতিমধ্যেই ঘোষিত হয়েছে নির্বাচন হবে, ভোটার তালিকা সংশোধন হচ্ছে, তাতে কিছু নতুন কথা আসছে। ভোটারদের বয়স 18 থেকে 17 হবে এবং নির্বাচন কমিশনও সে বিষয়ে ইতিবাচক সাড়া দিচ্ছেন বলে মনে হলো। যেভাবে হোক নির্বাচন কমিশন যদি একটি নির্বাচনের আয়োজন শুরু করেন, তাহলে 2025 সনে 24-এর আকাঙ্ক্ষা বাস্তবায়নের একটা বাস্তব পদক্ষেপ নেওয়া হবে। নির্বাচনে কারা জয়ী হবে সেটা আমি বলছি, কোনো একক দলের সার্বভৌমত্ব বা একনায়কত্ব না হয়ে যদি এটা জনগণের সম্মিলিত ইচ্ছার বহিঃপ্রকাশ হতে হয়, হয়তো এটা বহুদলীয় গণতন্ত্র হবে এবং সেটা দেশের জন্য ভালো হবে, যেখানে একদলীয় একনায়কত্বের চেয়ে। অন্তত এইটুকু আশা করা যায়। কাজে ছাত্ররা যে নতুন রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছে, আমি সেই উদ্যোগকে স্বাগত জানাই, কিন্তু মনে রাখতে হবে উপর থেকে কলকাঠি নেড়ে চাপিয়ে দিয়ে যদি কোনো দল, আপনার সাংবাদিকদের ভাষায় বলি কিংস পার্টি হয়, সেটা কিন্তু ভালো ফল আনে না। তবে ভবিষ্যৎ সম্পর্কে এখনই বলার সময় আসেনি। আমি মনে করব পুরনো দলগুলির উপযোগিতা হারিয়ে গেছে। আমার এই কথা বললে অনেকে হয়তো মনক্ষুণ্ণ হবেন। আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে গেছে, সেটা প্রমাণিত হয়েছে, তাকে পালাতে হয়েছে। এর চেয়ে বড় অপ্রাসঙ্গিকতা আর কী আছে? কিন্তু আওয়ামী লীগের অনুসারী ফ্যাসিবাদ সমর্থক লোকজন সমাজের নানা রন্ধ্রে রন্ধ্রে, বিশেষ করে নাগরিক সমাজে, ব্যবসায়িক সমাজে, শিক্ষা মহলে, সাংবাদিক মহলে, চিকিৎসক মহলে তারা আছেন, এটা সত্য। তারা এমনকি সরকারি চাকরিতে সেক্রেটারিয়েটে আছেন। তারপরে বলবো আওয়ামী লীগের সাথে সাথে আওয়ামী লীগের ছায়াটাও কিছুটা মরে গেছে। আমি যে দুঃখের সাথে বলি, আওয়ামী লীগের ছায়া কি? বিএনপি এবং জামাত। আওয়ামী লীগ দুর্বল হলে তারাও দুর্বল হন। বলে গাছ যখন পড়ে যায় তার ছায়া থাকে না। কারণ আওয়ামী লীগকে সামনে রেখে আওয়ামী লীগের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারী হিসেবে তারা জনগণের কাছে যেটুকু গ্রহণযোগ্যতা পেয়েছিলেন, এখন সেটা তো কমে যাবে। কেন? মানে আপনার যদি কারো বিরুদ্ধে না, মানুষ বিরোধী দলের সময় আপনার তো একটা চাকরি আছে, যদি আপনার কোনো কাজটা ফ্যাক্টরি বন্ধ হয়ে গেলে আপনি তো লেইড অফ হবেন। আপনাকে এখন সরকারের আসনে যাবিতে হবে এবং আপনাকে সমালোচনার মুখোমুখি হতে হবে। কিন্তু বিএনপির কর্মপন্থার মধ্যে নতুনের যদি কোনো আবির্ভাব না হয়, তার নেতৃত্বের মধ্যে নতুনের আবির্ভাব না হয়, তাহলে তো তার পরিণতি একই হবে। আওয়ামী লীগ যে চাঁদাবাজি করছে, এখন তো দেখা যাচ্ছে গ্রামে গঞ্জে বিএনপি একই চাঁদাবাজি শুরু করেছে। অথবা যদি বলি মামলাবাজি, সেটা শুরু করেছে। অন্যের জায়গা জমি দখল করার চেষ্টা করতেছে, অন্যদের প্রজেক্ট দখল করার চেষ্টা করছে। যেগুলি অবৈধ সেগুলিতে তারা তো যাচ্ছে, বৈধগুলিও দখল করছে। আমি গ্রামে গঞ্জ থেকে যা খবর পাচ্ছি, তো তাতে মনে হয় অথচ বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ অনেককে বহিষ্কার করেও সেটা থামাতে পারছে না। তার মানে বিএনপির উপরেও বিএনপির নিয়ন্ত্রণ নাই। এই জন্য বলছি, পুরনো কায়দা যে দলগুলো, জবাবদিহিতাবিহীন যে দল গড়ে উঠেছে, কিংস পার্টির মতো গড়ে উঠেছে। বিএনপির জন্মের মধ্যে তো কিংস পার্টির ইতিহাস একটু করে আছে, এরশাদের পার্টির মধ্যে আছে। কাজে এদেরকেও ভিতর থেকে নিজের দলকে যদি সে সংস্কার না করে, সেও কিন্তু ভবিষ্যতে টিকতে পারবে না, কারণ যুগ বদলে গেছে। যে সংস্কার প্রসঙ্গে যেটা বললেন, একটা তো রাজনৈতিক দল নতুন করে ভাবতে হবে, নতুন চিন্তা আনতে হবে, সংস্কারের কথা বললেন। কিন্তু কোনো রাজনৈতিক দল ক্ষমতায় এসে, যেটা আপনি বলছেন, যেটা জনগণের সাথে প্রতারণা করতে না পারে, তার জন্য তো প্রয়োজনীয় ন্যূনতম সংস্কারগুলো করা দরকার, যেটা সরকার উদ্যোগ দিয়েছে। কিন্তু রাজনৈতিক দলগুলোর দিকে যদি তাকান, বিশেষ করে আপনি যেটা বলছেন আওয়ামী লীগের ছায়া দলগুলো, তারা তো একটু অধৈর্য হয়ে গেছে বলে মনে হচ্ছে নির্বাচনের জন্য। কি বলবেন? আমি তো অধৈর্য বলবো না। নির্বাচনের জন্য আমরা দাবি তুলবো না কেন? আর নির্বাচনের জন্য কি আমি আলস হয়ে বসে থাকবো? আওয়ামী লীগের বিরুদ্ধে ধরেন 15 বছর আওয়ামী লীগ নির্বাচনকে প্রতারিত করেছে, লুণ্ঠিত করেছে। তো মানুষের আকাঙ্ক্ষার তো কোনো শেষ নাই এবং মানুষের অপেক্ষার তো একটা শেষ থাকতে হবে। তো সেই দিক থেকে আমরা নির্বাচনটা করে যে নির্বাচিত সরকার গঠন করব, তার জন্য চাপ দেওয়াটাকে অধৈর্য হওয়া বলে আমি সঠিক মনে করি না। আমরা ধৈর্য ধরেছি, আরও ধৈর্য ধরবো। আমি বলছি প্রয়োজনীয় সংস্কার, যেমন ধরেন ভোটার তালিকার মধ্যে ধরেন জালিয়াতি হয়েছে, সেটা করা। এখন সমস্ত ভোটার কেন ন্যাশনাল আইডি পাইবে না? মুখে বলা হচ্ছে সবাই ন্যাশনাল আইডি পেয়েছে, কিন্তু অর্ধেক লোকে পায়নি। তাহলে সেটা তোর প্রয়োজনীয় সংস্কার। আরেকটা সংস্কার হচ্ছে ভোটে যে রিগিং হচ্ছে, এটা কী করেনি? আপনি একদিনে সারা দেশে ভোট করছেন, আপনি প্রাইমারি স্কুলে না খেয়ে থাকা আধ পেটা খাওয়া শিক্ষকদের ওখানে সারাদিন কাজ করাচ্ছেন। এগুলি বন্ধ করতে হবে। প্রাইমারি স্কুলের শিক্ষকদের বেতন মাসে 10-11 হাজার টাকা করবেন আর তাকে দিয়ে নির্বাচনের কাজ করাবেন, এটা তো অন্যায়। এগুলি সঠিক করতে, এই সংস্কারগুলিতে করতে হবে। কিন্তু আমার সন্দেহ বর্তমান সরকার সে সংস্কার করবে কিনা। সংস্কারের একটা ক্ষেত্র হচ্ছে ভোটারদের সংস্কার, প্রত্যেক ভোটার জন্য তার ভোট দিতে পারে। আপনি যখন পাসপোর্ট নিয়ে বিদেশে যান, পাসপোর্ট ছাড়া যেতে পারেন? সবারই পাসপোর্টের অধিকার আছে, কিন্তু সবার হাতে পাসপোর্ট নাই।
আমি তো সবার ভোট দেওয়ার অধিকার আছে, সবার হাতে কিন্তু ভোটার কার্ড নাই, মানে আইডি কার্ড নাই। আইডি কার্ড থাকলে তো আমার কার্ড দেওয়ার জন্য ভোট দেয় কীভাবে? তাহলে ভোট যিনি গ্রহণ করেন তাকে দণ্ডযোগ্য অপরাধ হবে। যে প্রিসাইডিং অফিসার আমাকে ভোট দিতে দিয়েছেন আইডি কার্ড ছাড়া, তাহলে তাকে তো কারারুদ্ধ করা যাবে, তাকে তো বিচারের মুখোমুখি করা যাবে। আপনি এই সংস্কারগুলি করেন, আর কিচ্ছুই লাগবে না। আর তাহলে ভোটে দাঁড়াবে কে? ভোটে যে দাঁড়াবে সে কত টাকা খরচ করতে পারবে? আমি তার যে নমিনেশন ফি, এটা ছাড়া সে কোনো টাকা খরচ করতে পারবে না। প্রচারণার জন্য তার কোনো টাকা খরচ করার দরকার নেই। তার প্রার্থীতা যদি নির্বাচন কমিশনে গৃহীত হয়, তাহলে নির্বাচন কমিশন সমস্ত প্রচারের ব্যবস্থা করবে এবং পোস্টার ছাপানো হবে সবার জন্য। একটা এলাকায় সর্বোচ্চ প্রার্থী হবে ধরেন 10 জন, বিষয় হতে পারে, তাহলে আপনি এক পাতা পোস্টার মধ্যে 10 জনের ছবি ছাপাবেন, হয় র্যান্ডম অর্ডারে, না হয় অ্যালফাবেটিক অর্ডারে, অথবা জন্মের ক্রম অনুসারে। যার বয়স সবচেয়ে কম তাকে উপরে দিবেন, যার বয়স সবচেয়ে বেশি দেবেন। তাহলে আর কোনো দরকার নেই। তাহলে গভর্নমেন্ট যদি নির্বাচন কমিশন প্রত্যেক আসনে যদি ধরেন 10,000, 20,000, 50,000 করে পোস্টার ছাপায় এবং তাদেরকে টেলিভিশনে বক্তৃতা দেওয়ার সমান সময় দেয়, তাহলে যার প্রচারণার দরকার নাই। ইন্ডিভিজুয়াল ভোট যেটাকে বলে ক্যানভাসিং, এটা বন্ধ করতে হবে। সবার নাম একসাথে প্রচারিত হবে আপনার টেলিভিশনে, সব টেলিভিশনে। তাহলে কিন্তু দেশে ভোটার ব্যবস্থার দ্বিতীয় সংস্কার হয়। তৃতীয় সংস্কার হচ্ছে কি জবাবদিহিতা। এটা করার সাহস হবে কিনা? যদি কোনো এমপি অথবা কোনো স্থানীয় সরকারের নেতা দেখা যায় ব্যাপক দুর্নীতিতে লিপ্ত হন এবং সেটাকে আমরা মনিটরিংয়ের ব্যবস্থা করি, যেটাকে বলা হয় জনমত যাচাই করে না? জনমত যাচাই দেয়, কেউ যদি ধরেন 75% জন জনগণের অনুমোদন না পান, তাহলে তাদেরকে রিকল করা হবে। নানা রকমের বিধান করা যেতে পারে। আমি এখনই কোনো স্থায়ী সংস্কারের কথা বলছি না। তাহলেই নির্বাচন ব্যবস্থা যদি ত্রুটিমুক্ত হয়, প্রত্যেক মানুষ যদি তার ভোটটা দিতে পারে, এটার জন্য করতে হবে দেশকে একদিনে সারা দেশে ভোট করার দরকার নাই। দেশে 7 দিনে ভোট হবে, অথবা একই এলাকায় এক ভোট কেন্দ্রে যে চাপাচাপি হওয়ার দরকার তেমন যেন একটা কেন্দ্রে 2000 ভোটার আছে, আপনি এটা 5 দিনে ভাগ করেন, দিনে 400 করে লোকের ভোট নেন, তাহলে কিন্তু সবাই ভোট দিতে পারে। এবং কেউ যদি ভোট দিতে না পারে, সে তো অভিযোগ করতে পারে, তাহলে তার ভোট আবার দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং তার ভোট যেটা দিয়েছে সেটা বাতিল হবে। ওই ভোটটা বাতিল করতে হবে, ওই কেন্দ্রের ভোট বাতিল হয়ে যাবে। এবং তার জন্য যদি আপনি প্রিসাইডিং অফিসার এবং পোলিং অফিসার থেকে রেসপন্সিবল করেন, অপরিচিত লোককে ন্যাশনাল আইডি ছাড়া আপনি ভোট দেবেন না। দুটো জিনিস থাকবে, এয়ারপোর্টে যাওয়ার ওই আপনার ভিসা লাগে, পাসপোর্ট লাগে এবং টিকিট লাগে। আপনি এরকম ব্যবস্থা করেন, ভোট ব্যবস্থাকে ত্রুটিমুক্ত, তাহলে জনগণের ইচ্ছার অভিপ্রায়ে যে নির্বাচিত হবে তাকে আমরা মেনে চলবো। আচ্ছা, ধরুন জনগণের অভিপ্রায়ে একটা নির্বাচন হলো, জি, কিন্তু আমাদের যে অতীত ইতিহাস, 90-এর আন্দোলনের পরে তো 3 জনের উপরেখা হয়েছিল, পরে যারা ক্ষমতায় এসেছে কথা রাখেনি, এবং আগামীতে যারা ক্ষমতায় আসবে তারা যে সংস্কার কার্যক্রম কন্টিনিউ করবে বা সংস্কার করবে, এর কোনো নিশ্চয়তা আছে? এর নিশ্চয়তা নাই, কিন্তু নিশ্চয়তা আদায় করার জন্য সেই মেকানিজম করতে হবে। একটা সংক্ষেপে উদাহরণ দেই। ভারতের শেষ ব্রিটিশ গভর্নর জেনারেল ছিলেন মাউন্টব্যাটেন, কিন্তু মাউন্টব্যাটেন আসার আগে যিনি ছিলেন, তার সময়ে ওয়াবেলের সময়ে ভারতের তখন ওখানে যখন নির্বাচন হলো দিল্লিতে, লেবার গভর্নমেন্ট আসলো, তখন তারা এখানে একটা দল পাঠালো 3 জন মন্ত্রী নিয়ে, ক্যাবিনেট মিশন বলে, এটা সকলেই জানেন, এই জন্য বিষয়ে বলছি না। লর্ড পেথিক লরেন্সের নেতৃত্বে 3 জন মন্ত্রী এলেন। তো মন্ত্রীরা এসে ভারতবর্ষে যেই সংশোধন প্রস্তাব করেছিলেন সেটা কিন্তু কংগ্রেস এবং মুসলিম লীগ উভয় মেনে নিয়েছিল। কি মেনে নিয়েছিল? তারা বলছে ভবিষ্যৎ ভারতের সংবিধান হবে, তার 11টি প্রদেশে 11টি সরকার হবে এবং কিছু প্রদেশ নিয়ে একটা গ্রুপ হয়ে 3টা গ্রুপ হবে। তাদের ইংরেজি ভাষায় বলছে এ, বি এবং সি গ্রুপ হবে। সি গ্রুপে থাকবে বাংলা এবং আসাম। তাহলে এখানে আরেকটা মধ্যবর্তী পার্লামেন্ট হবে বাংলা আসাম মিলে, সি গ্রুপের পার্লামেন্ট। একটা হলো বাংলা একটা পার্লামেন্ট হবে, আসামের একটা পার্লামেন্ট হবে, বাংলা আসাম মিলে একটা আঞ্চলিক পার্লামেন্ট হবে এবং সারা ভারতে একটা পার্লামেন্ট হবে। এই কথাটা নেহেরু যে পার্টির নেতা হলেন, জুলাই মাসের 1 তারিখে 1946 সনে নেহেরু কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। এর আগে প্রেসিডেন্ট ছিলেন কে? মৌলানা আবুল কালাম আজাদ। আজাদ সাহেবের নেতৃত্বে ওই বছরের ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের মধ্যে ক্যাবিনেট মিশন এসেছিলেন, কংগ্রেস এটা গ্রহণ করেছেন। শেষ পর্যন্ত জুন মাস পর্যন্ত এটা গৃহীত হয়েছে। মুসলিম লীগের নেতা মোহাম্মদ আলী জিন্নাহ মেনে নিয়েছেন। উনি বলে আমি পাকিস্তান দাবি ছেড়ে দিলাম, এরকম গ্রুপ হলে আমাদের আর কোনো আপত্তি নাই, মানে আঞ্চলিক পূর্ণ স্বায়ত্তশাসন, সোজা কথায়। কিন্তু নেহেরু প্রেসিডেন্ট হলেন 1 জুলাই, তিনি 10 জুলাই
বোম্বেতে একটা সংবাদ সম্মেলন করে বলেন, আপনার প্রশ্নটা আমি রিপিট করছি, উনি বললেন আমরা যে ভবিষ্যতে এটা মেনে চলবো, ভারত স্বাধীন হওয়ার পর স্বাধীন ভারতের পার্লামেন্ট স্বাধীন হবে, তারা ইংরেজের সাথে করা এই চুক্তি মানবে কিনা এই গ্যারান্টি আমি দিতে পারবো না। তখনই জিন্না বললেন, আপনি যদি এখনই বেইমানি করেন, গ্যারান্টি দিতে পারবেন না বলেন, তাহলে আমি আমার পুরনো পাকিস্তান দাবিতে ফিরে যাব, আমিও গ্রুপিং মানব না। এই জন্য বলা হয় ক্যাবিনেট মিশনের প্ল্যান ব্যর্থ হলো। ভারত এক থেকে স্বাধীন হওয়ার পরিকল্পনা ছিল যে 3টা গ্রুপে বিভক্ত করা। কংগ্রেস যেহেতু বুঝতে পারলো যে এটা মানলে আমাদের ক্ষতি হবে, তখন তারা বলে আমরা এককেন্দ্রিক ভারত চাই, যেটা ভারত হয়ে ভবিষ্যতে শিল্পায়িত ভারত, টাটা বিড়লার নেতৃত্বে তারা 1944 সনের বোম্বে প্ল্যান বাস্তবায়ন করার জন্য এই দাবিতে চলে গেলেন। তো মোহাম্মদ আলী জিন্নাহ বললেন, তুমি যখন এখনই গ্যারান্টি দিতে পারছো না, তাহলে আমি কেন তোমার দাবি মেনে নিয়ে আমি আমার দাবি কেন ছেড়ে দেবো? আপনার কথা এখন বলি, এখন আমাদের যারা এখন নির্বাচনে যাবেন তাদের তো একটা ম্যানিফেস্টো দিতে হবে যে আমরা এই যে নতুন বন্দোবস্ত, যেটা 1972 সনের শেখ মুজিবের বন্দোবস্ত নয়, যেটা 2007 সনের 11ই জানুয়ারির যে সামরিক অভ্যুত্থান সেই বন্দোবস্ত নয়, তারা চলে যাওয়ার সময় 2 বছর সময় হাসিনাকে যে বসাইলে ওটা তো বন্দোবস্তই, এখন তো সকলেই জানে এটা ভারতের মধ্যস্থতায়, এটা বন্দোবস্তের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতায় বসানো হয়েছিল এবং সামরিক শাসকরা মঈনুদ্দিন ফখরুদ্দিনরা নিজেরা নিরাপদে দেশ থেকে চলে যাওয়ার অঙ্গীকারে শেখ হাসিনাকে ক্ষমতা বসানোর বন্দোবস্ত করেছিলেন। তাহলে আমি 2 বন্দোবস্তের কথাই বলি। এমনকি জেনারেল এরশাদকে বিদায় দেওয়ার সময় যে 1990 হয়েছিল ওইটাও বন্দোবস্তই ছিল, এগুলি পুরোপুরি অভ্যুত্থান ছিল না। তো এইবারের অভ্যুত্থান যেহেতু বন্দোবস্ত কেন্দ্রিক হয় না, কিন্তু এটাও মাঝখানে বন্দোবস্তের দিকে যাচ্ছে, সেইখানেই আমাদের জনগণের সদা জাগ্রত পাহারাটা দরকার। বেইমানি সুযোগ পেলে লোকে করে, কিন্তু আপনি তাদের বেইমানি থেকে বিরত রাখতে চান, প্রথমত তাদের কাছ থেকে স্পষ্ট অঙ্গীকার জনগণের সামনে ঘোষণা করতে হবে এবং সেই জনগণ সেই অঙ্গীকার বাস্তবায়িত হচ্ছে কিনা সেটা বাস্তবায়নের মেকানিজম রাখতে হবে। সেই মেকানিজমকে ইংরেজিতে বলে রিকল। যদি কোনো সরকার, কোনো এমপি ঘোষিত বন্দোবস্ত থেকে সরে যেতে চান, অঙ্গীকার থেকে সরে যেতে চান, জবাবদিহি থেকে, তাহলে তার বিরুদ্ধে গণবিদ্রোহের আগে আইনগত বিদ্রোহ এটা করা যেতে পারে। যে ভারত প্রসঙ্গে যখন আসলো, ভারত, তার মানে আপনার কথা থেকে বোঝা গেল যে ভারত বাংলাদেশে বিভিন্ন বিষয়ে, রাজনৈতিক বিষয়ে বিশেষ করে নাক গলিয়েছে, বন্দোবস্তবদ্ধ করে দিয়েছে। যাকে রেখেছিল শেখ হাসিনা তো পালিয়ে সেখানে গিয়েছে, তো ভারতের সাথে সম্পর্ক এখন তো একটু টানাপোড়েন বোঝা যাচ্ছে। তাহলে সেই ভারতের সাথে এই নতুন বাংলাদেশের সম্পর্ক কি দাঁড়াবে? না, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের একটা হচ্ছে ঐতিহাসিক দিক আছে। ভারত বাংলাদেশের স্বাভাবিক প্রতিবেশী। কূটনৈতিকভাবে ভারতের সাথে আমাদের সুসম্পর্ক ছিল, কিন্তু ভারত এটাকে অতিক্রম করে এখন তার নিজস্ব যে বর্তমান প্রতিক্রিয়াশীল রাজনৈতিক শক্তি ভারতের ক্ষমতায় বসে আছেন, যাদের আদর্শ হচ্ছে হিন্দুত্ববাদ, তো তারা ভারতের অন্যায় দাবিগুলো মানিয়ে নেওয়ার শর্তে 2009 সনের যে বন্দোবস্তটা করেছিলেন শেখ হাসিনার সাথে, সেটা থেকে বাংলাদেশকে সরে আসতেই হবে। কিছুতেই বাংলাদেশের জনগণ যদি মনে করে যে কারণে হোক যে ভারতের স্বার্থেই, ভারতের ইঙ্গিতেই বাংলাদেশের রাজনীতি পরিচালিত হচ্ছে, এটা হবে বাংলাদেশের জন্য দুর্ভাগ্যজনক। এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারও যদি কূটনৈতিক প্রয়োজনেও যে ভারতের ইচ্ছাকে বাস্তবায়ন করতে নানা রকম রাজনৈতিক চাল দেন, তাহলে জনগণ সেটা ধরে ফেলবে। আমি কয়েকটা বড় কথা বলি। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের অনেক দিক আছে। প্রথম দিক হচ্ছে বাংলাদেশের অস্তিত্বের দিক, যে ভারত এবং বাংলাদেশ যেহেতু প্রাকৃতিকভাবে একই অববাহিকায় অবস্থিত দেশ, এই অববাহিকার মধ্য দিয়ে নদীর পানি প্রবাহিত। সেই নদীর সংখ্যা 54 না 1000 আমি সে তর্ক করছি না। বাংলাদেশ কোনো কোনো নদী দ্বিপাক্ষিক, কোনো কোনো নদী ত্রিপাক্ষিক, কোনো কোনো চতুর্পাক্ষিক। চীন থেকে ভারত হয়ে বাংলাদেশে নদী এসেছে, নেপাল হয়ে ভারত হয়ে বাংলাদেশে এসেছে, এগুলো আন্তর্জাতিক নদী। আন্তর্জাতিক আইনের বিধান অনুসারে এই পানির সমস্যার মীমাংসা হওয়া উচিত ছিল বহু আগেই। ভারত শুধু একতরফাভাবে বল প্রয়োগ করে এই মীমাংসাকে দূরে সরিয়ে রেখেছে এবং বাংলাদেশের নতজানু সরকারগুলো সেই মীমাংসা করতে সরকারকে বাধ্য করতে পারেনি। তারা শুধু সমুদ্র জয়ের মিথ্যা গল্প প্রচার করেছে, কিন্তু আন্তর্জাতিক নদীর পানির হিস্সা আদায় করতে পারেনি। তিস্তা ব্যারাজ তার প্রমাণ।
এবং ভারত যে রিভার লিঙ্কিং প্রজেক্ট করছে সারা ভারতের সাথে, দক্ষিণ পূর্ব আমাদের উত্তর পূর্ব ভারতের নদীগুলোকে নিয়ে যাওয়ার জন্য, যেটা বাংলাদেশকে বঞ্চিত করা। 1975 সনে ফারাক্কা ব্যারাজ বন্ধ করে পানি প্রত্যাহার করা থেকে শুরু করে আজ পর্যন্ত ভারতের প্রত্যেকটি কাজই বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে গিয়েছে, এটা বড় কথা নয়। আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে গিয়েছে, এটাই বড় কথা। দ্বিতীয়ত, বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রেও ভারতের উপর একতরফা নির্ভরশীলতা বাংলাদেশের জন্য ভালো নয়। সরকার যদি সেই রীতিগুলো পরিবর্তন করতে না পারে, বিশেষ করে ভারত বাংলাদেশের দীর্ঘ সীমান্ত থাকার কারণে 4000 কিলোমিটারের মতো সীমান্তে ভারত কাঁটা তার নির্মাণ থেকে শুরু করে গুলি করে জনগণের, মানে যারা স্থানীয় জনগণ, দরিদ্র মানুষের প্রাণহানি ঘটানো পর্যন্ত করেছে, যেগুলো শুধু অমানবিক নয়, আন্তর্জাতিক আইনে অপরাধ বলেও স্বীকৃত। সেই কথাগুলো যদি বর্তমান সরকার উপলব্ধি করতে না পারে, তাহলে তারা জনগণের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করেছেন বলা যাবে না। শেষ প্রশ্ন, নির্বাচন কখন হওয়া উচিত বলে মনে করেন? না, আমার তো উচিত অনুচিতের বিষয় নয়, নির্বাচন কখন হবে বলে মনে করেন আপনি? আমার ধারণা 2025 সনের শেষের দিকে নির্বাচন হবে বলে কথা হয়েছে। বাংলাদেশে একটা ঋতুর ব্যাপার আছে, শীতকাল। তো নির্বাচন সাধারণত নভেম্বর মাসে হয়। আপনার মনে আছে 1970 সনে যে নির্বাচন হওয়ার কথা ছিল আদিতে অক্টোবর মাসে, কিন্তু নভেম্বরে ঝড় হলো। পাকিস্তানিরা অক্টোবর থেকে নির্বাচন একটু পিছিয়ে দিল। নভেম্বরের 12 তারিখে ঝড় হয়েছিল 70 সনে, সেই জন্য নির্বাচন হয় 7ই ডিসেম্বর। এবং প্রাদেশিক পরিষদের নির্বাচন বা আরেকটা নির্বাচন হচ্ছিল 17ই ডিসেম্বর। এবং ডিসেম্বর কিছু কিছু ঝড়গ্রস্ত অবস্থায় নির্বাচন হয়নি, এগুলি একবার 71 সনে পর্যন্ত হয়েছিল। কিন্তু নির্বাচনের কাল হচ্ছে আমাদের দেশে, আপনি জানেন, মার্কিন দেশে নির্বাচন হয় নভেম্বর মাসে, এবং নির্বাচনের ফলাফলের পর জানুয়ারির 20 তারিখে সরকারের পরিবর্তন, অভিষেক হয়। আমাদের এখানে নির্বাচন হয় ডিসেম্বর মাসে। অথবা গত শেখ হাসিনা 2024 শুরু করেছিলেন নির্বাচন কবে, 2024 না করে তিনি তাহলে অনেকে বলেন শেখ হাসিনা দিয়ে কুসংস্কারে আচ্ছন্ন ছিলেন, অনেকটা ভারতের কংগ্রেস গভর্নমেন্টের মতো, যে তিনি জ্যোতিষী দেখা নির্বাচনের তারিখ ঠিক করতেন। আওয়ামী লীগের যে তার বছরগুলো দেখেছেন, 2008-এ জিতেছি, 2014-তে জিতেছি, 2018-তে জিতেছি, এইটা তিনি 2024-এ করবেন। নির্বাচন তো 2023-এ হওয়ার কথা ছিল। তিনি 7 জানুয়ারিতে আসছেন কি যেন শুধু 24 বানানোর জন্য, কিন্তু চালাকি কাউকে রক্ষা করে না। তো আমি যে আগামী নির্বাচন দেরি 2026 সনের 7 জানুয়ারি হবে, বেশি আর কি। অর্থাৎ শেখ হাসিনার মতো রানু যদি কুসংস্কারে ভোগে 2025-এ করবো না, আমি 26-এ নিয়ে যাবো, আমার ধারণা বর্তমান সরকার এতটা বোকামি করবে না। আমি মনে করি যে ইউনূস সাহেব যা বলেছেন সে কথা তিনি রক্ষা করবেন। উনি এক পত্রিকাকে সাক্ষাৎকারে বলেছেন, আমরা হলাম নির্বাচনে নয় সরকার গঠনে সহায়ক শক্তি, ইংরেজি ভাষায় ফ্যাসিলিটেটর, আমরা তো শাসক নই। আমি যদি তিনি তার কথা রক্ষা করলেই ভালো করবেন। তবে এখানে প্রশ্ন আছে, যে তরুণেরা প্রাণ দিয়ে দেশ স্বাধীন করেছেন, শাসন ক্ষমতায় তারা এককভাবে আসবেন এটা আমি আশা করি না, কিন্তু তাদেরকে আসতে হবে, না হলে কিন্তু দেশ ঠিক হবে না। আমরা আজ এ পর্যন্তই রাখি, আবার আপনার সাথে কথা বলবো প্রত্যাশা রাখি। প্রিয় দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন। দেখলেন দেশ ভাবনা, আজ এই পর্যন্তই।